হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7-এর পঞ্চম অধ্যায়, যেই অধ্যায়টির নাম নদী, সেই অধ্যায়ের 51 নম্বর পৃষ্ঠা থেকে আজ আমরা পড়ব। আগের পৃষ্ঠাগুলি আমরা আগের ক্লাসেই পড়েছি, তো চলো শুরু করা যাক। এই পৃষ্ঠাতে কী বলা হয়েছে না, পুজোর ছুটিতে গঙ্গোত্রী বেড়াতে গিয়ে পুতুল যখন জানতে পারলো যে ডায়মন্ড হারবারে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া শান্তশিষ্ট গঙ্গা নদীটা এখানে ভীষণ জোরে শব্দ করে ছুটে চলেছে, তখন তার বিস্ময়ের আর সীমা রইল না। আরও একটা ব্যাপার সে লক্ষ্য করলো, গঙ্গোত্রীতে নদীটা খুব বেশি চওড়া নয়, বেশি জলও নেই, অথচ প্রবল তার গতি। কিন্তু তার বাড়ির কাছে নদীটা কত চওড়া আর প্রচুর জল ভর্তি। বলতো এরকম এই দুটো কারণ হওয়ার কারণ কি, এরকম দুটো কেন না বলছে জানো কি? এখানে বলা হয়েছে জানো কি, এখানে কি বলেছে না, নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী কাকে বলে আছে। নিত্যবহ নদী কাকে বলে না, সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফগলা জল, এই নদীগুলিতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে। মানচিত্রে নদীগুলিকে কী রঙে দেখানো হয় না, নীল রঙের সাহায্যে দেখানো হয়। আর নিত্যবহ নদীর উদাহরণ কি, গঙ্গা নদী। আর অনিত্যবহ নদী কাকে বলে, মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলো জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল প্রায় থাকে না, তাই এদেরকে কী নদী বলে, অনিত্যবহ নদী বলে। আর মানচিত্রে এরকম নদীকে কালো রঙে দেখানো হয়। উদাহরণ হচ্ছে কি, বাঁকুড়ার গন্ধেশ্বরী। বলছে পুতুলের মতো তোমরাও নিশ্চয়ই তোমার বাড়ির আশেপাশে কোনো নদীকে লক্ষ্য করেছো, যদি না লক্ষ্য করে থাকো একটু লক্ষ্য করবে। ভেবে দেখেছো নদীর এত জল আসছে কোথা থেকে? বরফগলা জল, বৃষ্টির জল, ঝর্ণার বা হ্রদের জল, না অন্য কোনো নদী থেকে? বরফগলা জল থেকে। বলছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা কম বেশি সবাই এই ছড়াটা পড়েছি। তোমার দেখা কোনো নদীর সঙ্গে যদি এই কবিতার মিল খুঁজে পাও তাহলে সেই নদীটির নাম লেখো। এই কবিতার সাথে তোমরা যদি মিল খুঁজে পাও, তোমার আশেপাশের কোনো নদী তোমার দেখা, তা তোমরা অবশ্যই ড্যাশটিতে পূরণ করবে। এখানে হচ্ছে বর্ষাকাল অথবা কোনো বৃষ্টির দিনে রাস্তার জমা জলে, নর্দমার জলে, খালে, বিলে কাগজের নৌকা ভাসতে বেশ ভালো লাগে। কেমন তত্তর করে স্রোতে ভেসে চলে। লক্ষ্য করেছো কি জলটা কেমন ঘোলা? জলের স্রোতে মাটি, বালি, ছোট নুড়ি পাথর, আবর্জনা সবই জলের মধ্যে এসে পড়ে। আবার কিছু দূরে যেতে না যেতে নৌকাটা কোথায় আটকে যায়। পরবর্তী পৃষ্ঠায় কী আছে না, নদী কী কী কাজ করে। নদীর কাজ, নদী কী কী কাজ করে? ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে। তাহলে নদীর ক্ষয় কাজ কাকে বলে? নদী মূলত বয়ে যাওয়া জলধারা। নদীও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ বা ইরোশন। আর বহন কাজ কি, এইসব নুড়ি কাঁকড় যেগুলো ক্ষয় করলো, এই নুড়ি কাঁকড় বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। এটাই নদীর বহন কাজ বা ট্রান্সপোর্টেশন। আর সঞ্চয় কাজ কি, আবার কোথাও স্রোত কমে গেলে এই সব পদার্থগুলো নদীর পাশে বা নদী খাতের মধ্যে জমা হতে থাকে। এটাই নদীর সঞ্চয় কাজ। নদীর এই 3 প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির ওপর। তাহলে নদীর কাজ কিসের উপর নির্ভর করে? নদীর শক্তির ওপর। নদীতে জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদী শক্তি পায়। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি করে ক্ষয় আর বহন করে। আবার নদীর শক্তি কমে গেলে নদী বেশি করে কী করে? সঞ্চয় করে। নদীর শক্তির সঙ্গে নদীর কাজের কী সম্পর্ক বুঝতে পারলে? তাহলে কি, নদী যদি বেশি নদীর শক্তি যদি বেড়ে যায় তখন নদী কী করবে? ক্ষয় আর বহন করবে। আর নদীর শক্তি যদি কমে যায় তখন নদী কী করবে? সঞ্চয় করবে। এখানে হচ্ছে ভেবে দেখেছো স্কুল থেকে ফেরার পর কেমন ক্লান্ত লাগে। যে স্কুল ব্যাগটা স্কুলে যাওয়ার সময় অনায়াসে বয়ে নিয়ে গেছো, সারাদিন পর ফিরে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রেখে দিতে ইচ্ছে করে। আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলে আর ক্লান্তি থাকে না, তুমিও শক্তি পেয়ে যাও। এখানে একটা ছবি চিত্রের সাথে কাছে নদীর যে নিচের দিকে এই শক্তি দিয়ে নদী যে কাজ করে, নিচের দিকে এবং পাশের দিকে ক্ষয় করে, ক্ষয়কার্যে পদার্থ নিয়ে চলে, সমস্ত বাধা অতিক্রম করে চলে। জলের গতিবেগ আছে, নদীর জলতে নদীতে ভূমির ঢাল, জলের পরিমাণ, এসব একটা চিত্রাকার দিয়েছে। বলছে পরীক্ষা করে বলো তো জল কোথায় তাড়াতাড়ি গড়িয়ে যাবে, সমতল জায়গায় না ঢালু জায়গায়? ঢালু জায়গায় জল গড়িয়ে যাবে, কারণ উপর থেকে জল নিচের দিকে অভিজ্ঞতা টানে নিচের দিকে আসে। ঢালু জায়গায় জল কখন তাড়াতাড়ি গড়িয়ে যাবে? যখন জলের পরিমাণ বাড়বে না জলের পরিমাণ কমবে? জলের পরিমাণ বাড়লে তবেই ঢালু জায়গা থেকে জল তাড়াতাড়ি গড়িয়ে যাবে। পরবর্তী পৃষ্ঠায় আছে মানুষের জীবনের সঙ্গে নদীর কী মিল। মানে ভেবে দেখেছ, মানুষের মতো নদীরও তো একটা জন্ম অর্থাৎ উৎস আছে। আর উৎসের কাছাকাছি প্রচণ্ড শক্তিতে নদী দুরন্ত গতিতে বয়ে চলে। নদী তখন ঠিক তোমাদেরই মতো ছটপটে চঞ্চল। এটাই নদীর উচ্চ প্রবাহ। নদীর আবার প্রবাহ 3: উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহ কী বলছে না, পরবর্তী পর্যায়ে নদী যখন পাহাড় থেকে মালভূমি বা সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল কম হয়ে যাওয়ায় নদীর শক্তি কমে যায়। আর নদী
গতিও কম হতে শুরু করে। নদী তখন একজন পরিণত মানুষের মতো, যেমন বাড়িতে তোমার বাবা মা ধীর এবং শান্ত। এটা নদীর মধ্যপ্রবাহ। নদী ও মানুষের একটা মধ্যপ্রবাহ, উচ্চপ্রবাহ, নিম্নপ্রবাহের একটা ইয়ে গেছে। যেমন যৌবন হলে উচ্চপ্রবাহ নদীর, পরিণত অবস্থা মানুষের হচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রবাহ, আর বার্ধক্য অবস্থা হচ্ছে নদীর ওটা নিম্নপ্রবাহ। শেষ পর্যায়ে নদী যখন সাগর বা অন্য কোনো জলভাগের কাছাকাছি চলে আসে তখন ভূমির ঢাল অত্যন্ত কম থাকে, নদীর শক্তিও প্রায় ফুরিয়ে যায়। নদী তখন বৃদ্ধ মানুষের মতোই, যেমন তোমার ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদা কাজ করার ক্ষমতা প্রায় থাকে না এবং শেষ পর্যন্ত মোহনায় গিয়ে তার প্রবাহ শেষ হয়। এটাই হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। ভেবে নিয়ে লেখে ফেলো। কী বলছে? নদীর শক্তি বৃদ্ধি পেলে কী হবে? ক্ষয় ও বহন বেশি করবে। আর নদীর শক্তি হ্রাস পেলে কী করবে? সে সঞ্চয় করবে। এটা আমরা একটু আগেই পড়েছি। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে নদী তার শক্তি অনুযায়ী ক্ষয়জাত পদার্থ বহন এবং বাহিত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠকে প্রতিনিয়ত পরিবর্তন করে চলেছে। কি পরিবর্তন বলছে এখানে? কি একটা ছকের সাইডে গোলের মতন কি লেখা আছে না? নদী জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৃষ্টির জল নদীর মধ্য দিয়ে সাগরে গিয়ে পড়ে, সাগরের জল বাষ্পীভূত হয়ে বৃষ্টিরূপে আবার নদীতে ফিরে আসে। নদীর উচ্চ প্রবাহ। এখানে নদীর উচ্চ প্রবাহ কাকে বলে না? উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত? না, উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গা। গঙ্গার উচ্চ প্রবাহ কোথায়? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে। ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ কি? ক্ষয় করা। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। তারপর বলছে কি? নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদী উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে কি বলা হয়? গিরিখাত বলে। যেমন গিরিখাত মধ্যে পেরুর অ্যাল ক্যানল দা কলকা। আর বৃষ্টি পার্বত্য অঞ্চলে সেই শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে কী বলা হচ্ছে? ক্যানিয়ন। উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে বলছে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে এবং শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদীর শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। উদাহরণ কি? পশ্চিমঘাট পর্বতের জৌ জলপ্রপাত। এগুলো তাহলে কি? নদীর উচ্চ প্রবাহের ফলে গঠিত ভূমিরূপ। কি কি? গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, আর হচ্ছে নদীর মধ্যপ্রবাহ। নদীর মধ্যপ্রবাহ কাকে বলে না? পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলের নদীর মধ্যপ্রবাহ। তাহলে আমরা আগেই পড়েছি গঙ্গা নদীর উচ্চ প্রবাহ। এবারে গঙ্গা নদীর মধ্যপ্রবাহটা কোথা থেকে কোথা পর্যন্ত? না, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায়। নদী প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে। এ সময় নদী নিচের দিকে ক্ষয় করা প্রায় বন্ধ করে দেয়, ফলে উপত্যকার গভীরতাও কমে যায়। প্রচুর উপনদীর মাধ্যমে নদীতে জলের পরিমাণ বাড়ে এবং নদীর দুপাশের দিকে বেশি ক্ষয় করে, ফলে নদী উপত্যকা চওড়া হতে থাকে। তারপরে কি বলছে কি? ভূমির ঢাল কমে যাওয়ায় এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা পথকে কী বলা হচ্ছে? নদীর মিয়েন্ডার। নদীর বহন ক্ষমতা কমে যায়। বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকর নদীর মধ্যে বা দুধারে সঞ্চিত হলে জলপ্রবাহের পথ আটকে যায়, নদীতে চড়া পড়ে, কখনো নদী দ্বীপ তৈরি হয়। মিয়েন্ডার নদীদ্বীপের এখানে ছবি দেওয়া আছে। আবার অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও কাকে বলে না? নদীর বাঁকের একদিকে খাড়া পাড়ের দিকে মানে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে যেটা ঢালু পাড় সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পাড় ভাঙে আর অন্য পাড়ে গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে কী বলা হচ্ছে? অশ্বক্ষুরাকৃতি নদ। এখানে একটা ছকে লেখা আছে পৃথিবীর মোট স্থলভাগের 60% স্থানে কম বেশি নদীর কাজ দেখা যায়, আর সব নদীতে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি প্রবাহ দেখা যায় না। এটা একটা শর্ট প্রশ্ন। সব নদীতে কি উচ্চ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ দেখা যায়? না, দেখা যায় না। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন স্তরে মধ্যপ্রবাহ গঠিত ভূমিরূপগুলি কী কী? মিয়েন্ডার, নদীদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের কিছু ছবি দেওয়া আছে। উচ্চ প্রবাহ, মধ্যপ্রবাহ, নিম্ন প্রবাহের ছবি দেওয়া আছে। উৎস নদীর এরকম বাক্যে কী বলে বলো তো? এটা একটু আগেই পড়লাম, মিয়েন্ডার বলা হয়। মোহনা, নিম্ন প্রবাহ, বদ্বীপ। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর কাজ।
উচ্চ প্রবাহে কী কাজ করে আমরা প্রথমেই পড়েছি। উচ্চ প্রবাহে কী করে, নদীর তীব্র গতিতে বয়ে চলে, প্রবলভাবে ক্ষয় কাজ করে। আর মধ্য প্রবাহে নদীতে জলের পরিমাণ বাড়ে, কিছুটা ক্ষয় কিছুটা বহন করে। আর নিম্ন প্রবাহে কী করে, নদীর গতি কমে যায়, কিছুটা বহন, প্রধানত সঞ্চয় কাজ করে। পরবর্তী পৃষ্ঠায় আছে নদীর নিম্ন প্রবাহ। আমরা আগে বললাম উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, এবার নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ কাকে বলে না, উচ্চ এবং মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের ওপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, এটাই নিম্ন প্রবাহ। আমরা গঙ্গা নদীর উচ্চ প্রবাহ পড়লাম, মধ্য প্রবাহ পড়লাম, এবার নিম্ন প্রবাহ। মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। এই সময় কী হয় না, এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয়কাজ একেবারেই বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় কি, সঞ্চয়। এই প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলি বালি কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষায় অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমির সৃষ্টি করে। উদাহরণ হচ্ছে কি, চীনের হুয়াংহো নদীর নিম্নগতিতে রূপ প্লাবনভূমি দেখা যায়। তারপর বলছে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলিবালি কাঁকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিকে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বাংলার মাত্রাহীন ডেল্টা বা গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলার মাত্রাহীন বয়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ কি, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। তারপর কি আছে, বলছে সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এ কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ নেই। তাহলে সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয় না। কেন হয় না, না নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। আর এখান থেকে একটা প্রশ্ন আসতে, পৃথিবীর বৃহত্তম কোন নদীতে বদ্বীপ নেই? আমাজন নদীতে বদ্বীপ নেই। তাহলে নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলো কী কী, প্লাবনভূমি, বদ্বীপ। এর মধ্যে খাঁড়ি কী, কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির চওড়া মোহনা বা খাঁড়ি তৈরি করে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে এরকম খাঁড়ি দেখা যায়। বলছে ঠিক লেখো দেখি। এখানে কি উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি আছে। উচ্চগতিতে কী করে, উচ্চগতিতে ক্ষয়কাজ বেশি হয়, আর মধ্যগতিতে ক্ষয়কাজ কম হয়, আর নিম্নগতিতে ক্ষয়কাজ হয়ই না। আর উচ্চগতিতে কী কম হয়, সঞ্চয় কম হয়। আর মধ্যগতিতে বহন কাজ বেশি হয়, আর নিম্নগতিতে সঞ্চয় বেশি হয়। বলে ধরতে পারলেই মজা। তোমার বাড়ির কাছাকাছি কোনো নদীকে লক্ষ্য করে নদীর বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা করো। তোমাদের বাড়ির কাছাকাছি তোমরা কোনো নদীকে লক্ষ্য করবে এবং সেই নদীর বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের এখানে যা যা বলা হয়েছে সেটা করবে। এটা তোমরা নিজেরা করবে বাড়িতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।